হাম ও হামের উপসর্গে আরও 11 মৃত্যু। নতুন আক্রান্ত সহস্রাধিক। শুধু শিশুরাই নয়, নানা বয়সের মানুষও হামের শিকার হচ্ছেন। মধ্যপ্রাচ্যের উত্তাপে জ্বালানি সংকটে প্রভাব পড়ছে কৃষিখাতে। গোপালগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে বোরো উৎপাদন ব্যাহতের শঙ্কা। নতুন বছর বরণে রাঙামাটিতে উৎসবের আমেজ। পাহাড়ে রং ছড়াচ্ছে বৈশাখী। সম্প্রীতির বন্ধন সুদৃঢ়ের আশা। এবং ইরানকে নিশ্চিহ্ন করার হুমকির পরও যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প। পাকিস্তানের অনুরোধে হামলা 2 সপ্তাহ স্থগিত। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। দেশে হাম ও হামের উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে 1236 শিশু হামে আক্রান্ত হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুধু ছোটরাই নয়, নানা বয়সের মানুষও হামে আক্রান্ত হচ্ছে। যেসব জেলায় হামের প্রাদুর্ভাব বেশি, সেই এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ার। সারা দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 11 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে 1236 শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যে 11 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে 1 জনের, আর বাকিদের হামের উপসর্গ ছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 1 শিশুর মৃত্যু হয়েছে, আর 24 ঘন্টায় নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 28 জন। হাসপাতালে ভর্তি আছে 80 জন, আর এই বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে 3 শিশু মারা গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন এবং বেসরকারি রয়্যাল হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে। নতুন ও পুরনো সব মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হাম সন্দেহে 429 শিশু ভর্তি রয়েছে। রামেক মিডিয়া মুখপাত্র ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর শঙ্কর কে বিশ্বাস এসব তথ্য জানান। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে 31 জন। মঙ্গলবার 1 শিশু সহ জেলায় 8 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সিরাজগঞ্জে বেড়েছে হামের প্রাদুর্ভাব। গেল 24 ঘন্টায় নতুন করে 14 জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের বেশিরভাগই জ্বর, সর্দি, ফুসকুড়ি ও শ্বাসকষ্ট সহ নানা উপসর্গে ভুগছে। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ইউনিট চালু সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। চাঁপাইনবাবগঞ্জে গেল 3 মাসে হামে আক্রান্ত হয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় নতুন করে আরও 32 জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট 424 জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার কথা জানিয়েছেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান। অসুখে যখন বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং আমার ডক্টর যখন মনে করে যে না, তাকে হসপিটালে রেখে চিকিৎসা করা দরকার, অথবা যখন রোগীর আত্মীয় স্বজন মনে করতেছে যে আমার বাড়ি অনেক দূরে, আমি আনসেফ ফিল করতেছি, আমি নিরাপদ বোধ করতেছি না, যদি আমার ডাক্তার মনে করতেছে যে বাচ্চাটা খুব বেশি ঝুঁকি নাই, তখন এই রোগীর এই চাহিদার প্রেক্ষিতেও আমরা কখনো কখনো বাচ্চা ভর্তি করতেছি। নেত্রকোনায় হামের উপসর্গ নিয়ে একদিনে 26 রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সদর হাসপাতাল সহ 4টি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 8 জন ভর্তি হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বরিশাল বিভাগের 6 জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 485 জন। হামের প্রকোপ প্রতিরোধে এরই মধ্যেই বরিশালে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। অন্তর্বর্তী সরকারের গাফিলতিতে শিশুদের মৃত্যু ও স্বাস্থ্য খাত অবনতি হচ্ছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব সমস্যার সমাধানে বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানের যে সরকার ভবিষ্যতে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান, যে সেখানে
প্রতিকার নয়, প্রতিরোধই হলো মূল প্রতিপাদ্য বিষয়। এই সরকারের অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, ভোটের কালি মুছতে না মুছতেই অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে, কিন্তু জনস্বাস্থ্যকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। গত 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। দেশের বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের চূড়ান্ত নির্দেশনা দিয়ে হাইকোর্টের 185 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট 2 বিচারপতির সইয়ের পর সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায়টি প্রকাশ করা হয়। এর মাধ্যমে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হলো। রায়ে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়। পর্যবেক্ষণে আদালত বলেন, সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করতে হলে বিচার বিভাগে দ্বৈত শাসন তুলে দিতে হবে। গেল বছরে 30 নভেম্বর আইন মন্ত্রণালয় থেকে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করা হয়। অন্তর্বর্তী সরকারের আমলে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। জানান, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পরই এই কার্যক্রম গতিশীল হবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের 50 দিনের কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। চলতি মাসে না বাড়লেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে জানান তিনি। জড়িত যে সংকট হয়েছিল সেটা আসলে আমাদের উপর এসে পড়েছে। এটার মধ্যে যে সমস্যা ছিল সেটা আসলে আগের সরকারের সময় ঘটেছে। তো আমাদের সরকারের এসে আমরা খুব সিরিয়াসলি চেষ্টা করছি এটা ট্যাকল করার জন্য, এটাকে ফাইট করার জন্য। আসন্ন বাজেটে শিক্ষার বাজেট হবে জিডিপির 5%, যা আগে ছিল 1.5 কিংবা 2%। মঙ্গলবার দুপুরে বরিশালে কেন্দ্রীয় সচিবদের সঙ্গে বৈঠকে একথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার, এজন্য নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে তেল সংকট মোকাবেলায় মেট্রোপলিটন এলাকায় সাময়িক অনলাইন ক্লাস চালুর কথাও ভাবছে সরকার। মনিরুল ইসলামের প্রতিবেদন। নানানমুখী সংকটে দেশের শিক্ষা ব্যবস্থা, এমন অবস্থায় দায়িত্ব গ্রহণ করে বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতিতে শিক্ষাকে অগ্রাধিকার দেয় দলটি। প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষা খাতের অসঙ্গতি দূর করতে নানানমুখী পরিকল্পনা গ্রহণের কথা জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষার মান নেই, এই জায়গাটিতে আমাদের সকলকে অ্যাড্রেস করতে হবে। গুজব আর অপপ্রচারের ভিড়েও দেশের নানান প্রান্তে ছুটে যাচ্ছেন কর্মতৎপর এই শিক্ষামন্ত্রী। প্রথমেই নকলমুক্ত শিক্ষা ব্যবস্থাতে নজর তাই তো শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কেন্দ্র সচিবদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন এহসানুল হক মিলন। গতকালকে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় মেট্রোপলিটন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর কথা ভাবছেন শিক্ষামন্ত্রী। বলেন, জাতির বৃহত্তর স্বার্থে এই উদ্যোগ বাস্তবায়ন জরুরি। মেট্রোপলিটন সিটিতে কি করে আমি অনলাইন অফলাইন এডুকেশন দিয়ে আপাতত সমস্যা সমাধান করতে পারি, এই ফুয়েল ক্রাইসিস এবং ট্রাফিক কনজাংশন, এই বিদ্যুৎ বিভ্রাট থেকে আমাদেরকে কিছুটা সাশ্রয় করা যায়, সেই ব্যাপারে আলোচনা করছি। দেশের শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় রেখে গেছে ফ্যাসিবাদ সরকার। এসব সংকট উত্তরণের পেপারলেস ক্লাসের চর্চা বাড়াতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। আগামী ভবিষ্যৎ প্রজন্ম আসছে পেনলেস পেপারলেস এডুকেশন, সেই জন্য আমরা ডিজিটাল এডুকেশনে কাজ আমাদের করতে হবে। শিক্ষা বাজেট জিডিপির 2%-এরও কম বরাদ্দ থাকলেও বর্তমান সরকার একে 5% উন্নীত করবে বলেও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার বাজেট সর্বসাকল্যে 1.80 অর্থাৎ 2-এর নিচেই থাকতো। আজকের প্রধানমন্ত্রী তিনি এককভাবে শুধু শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বলেছেন যে জিডিপির 5% করে দেওয়া হবে, যা আশেপাশের কোনো রাস্তায় নেই। শিক্ষামন্ত্রী বলেন, এমসিকিউ এবং বিদ্যমান জিপিএ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। এসএসসি পরীক্ষা নেওয়া হবে অভিন্ন প্রশ্নে। আগামী দিনে একক প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হবে। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, বরিশাল। জ্বালানির সংকটের প্রভাব পড়েছে কৃষি খাতে।
বড় মৌসুম চলমান থাকায় সেচের জন্য ডিজেল চালিত পাম্পের উপর নির্ভরশীলতা বেশি। কিন্তু তীব্র জ্বালানি সংকটে দিশেহারা গোপালগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের কৃষকেরা। কৃষি অধিদপ্তর আশঙ্কা করছে সংকট শেষ না হলে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে। মাসুদ পারভেজ ও নাসিম আলীর পাঠানো তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। গোপালগঞ্জের প্রধান অর্থকারী ফসল ধান। জেলার পাশাপাশি এখানকার উৎপাদিত ধান চাহিদা মেটায় বিভিন্ন অঞ্চলের। তীব্র জ্বালানি তেলের সংকটে বড় প্রভাব পড়েছে কৃষিখাতে। ফলে বোরো ধানের ভরা মৌসুমেও খেতে সেচ দিতে না পেরে দিশেহারা হয়ে পড়ছেন চাষিরা। তেলের অভাবে মাটি ফাটিয়ে ধান নষ্ট হয়ে যাচ্ছে। আবাদ করিয়ে মনে করেন আমরা কৃষিজীবী, ঘরে খাই এবং বিক্রিও করি, এত বাঁচার মতন পরিবেশ আমাদের নাই। পানি দিতে পারছি না, ধান ফুলতে পারতেছে না, আমাদের মাথায় বাড়িয়ে যাচ্ছে, আমাদের বাঁচার মতো পরিস্থিতি নাই। সময় মতো ধান খেতে সেচ দিতে না পারায় উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা। তেল কিছু পাইলেও পাম্পে বেশি টাকা দিয়ে আনা লাগতেছে, পাম্পের তেল থাকার পরও আমাদের তেল দিচ্ছে না। ধানগুলো মরে যাওয়ার সময় হয়ে গেছে, ধান প্রায় অলরেডি এই যে পাতা হলুদ হয়ে গেছে, মারা যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। কৃষি অধিদপ্তর বলছে এ সময় ধান খেতে পানি থাকা জরুরি। জ্বালানি তেলের সংকট দ্রুত সমাধান না হলে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে। এই মুহূর্তে আসলে জমিতে পানি থাকাটা দরকার। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি কৃষকরা যেন আতঙ্কিত না হন। যদি কারো সেচের কোনো সমস্যা থেকে বা জ্বালানির কোনো সমস্যা হয়, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠে আছেন, তারা তাদের কাছে গেলে তাদেরকে এই জ্বালানির ব্যবস্থাটা করে দেবেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জেও ডিজেল ও পেট্রোলের তীব্র সংকটের বিপর্যয়ের মুখে পড়েছে কৃষি ও পরিবহন খাত। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক, সেচ যন্ত্রের মালিক সবাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত জ্বালানি। প্রতি লিটার অতিরিক্ত 100 টাকা পর্যন্ত বেশি দিয়ে তেল কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে পাম্পে তেল না থাকায় বাইরে চড়া দামে মিলছে ডিজেল ও পেট্রোল। 3 ঘন্টা থেকে লাইন ধরে সিরিয়াল পাই, 3 ঘন্টা পরে আমরা তেল পাচ্ছি। পাশের দিক থেকে আপনার হচ্ছে কি করছে, এই গাড়িতে তেল দিয়ে অন্য গাড়িকে দিচ্ছে বড় সাইকেল। তেল ছাড়া তো কোনো কিছু চলছে না। যারা ব্যবসায়িক মানুষ মনে করেন দোকান বন্ধ করে দিয়ে তেলের জন্য অপেক্ষা করছে। পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ সংকটে তেল দিতে পারছেন না। আমার আজকে বন্ধ হয়েছিল পেট্রোলের যে 3000 আর ডিজেলের 4500। আমি 200 টাকা করে দিচ্ছি, আমার বন্ধ কম। আমাদের যে পরিমাণ চাহিদা, আমরা সে পরিমাণ চাহিদা মতো পাচ্ছি না। আমরা 3000, গতকাল আমরা 3000 পেট্রোল পেয়েছি। এখন যদি আমরা অ্যাভেলেবল দিতে থাকি তাহলে তো সবাইকে দিতে পারবো না। সিন্ডিকেট ভেঙে ডিজেল ও পেট্রোলের ন্যায্য মূল্য এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিতের দাবি কৃষক ও সাধারণ মানুষের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। রাজধানীর কারওয়ান বাজারে একটি গাড়ির শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত 1টার দিকে জেবি অটো নামে ওই শোরুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে শোরুমে থাকা 3টি গাড়ি পুড়ে যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় দমকল বাহিনী। কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজারে একটি গাড়ির শোরুমে আগুন লাগে। আমরা এই মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা তেজগাঁও ফায়ার সার্ভিস থেকে 2টি ইউনিট নিয়ে আমরা মুভ করে আমরা ঘটনাস্থলে 1টা 4 মিনিটে পৌঁছে 2টি লাইন দিয়ে অ্যাটাক করে আমরা 1টা 22 মিনিটে টোটাল আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং এখন সম্পূর্ণই আমাদের আগুনটা নিয়ন্ত্রণে আছে এবং সেটা আগুন আমাদের ড্যাম্পিং ডাউন চলছে। জরাজীর্ণকে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে রাঙামাটিতে শুরু হয়েছে আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বৈশুক, সাংগ্রাই, বিজু কিংবা বিহু। সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করেন পাহাড়িরা। এই উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। মহুয়া জান্নাত মনির তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। বছর ঘুরে পাহাড়ে ফিরে এসেছে বৈশুক, সাংগ্রাই, বিজু উৎসব। পাহাড়ের বাঁকে বাঁকে এখন উৎসবের রং। এই উৎসবকে ত্রিপুরা জনগোষ্ঠী বলে বৈশুক, মারমারা বলেন সাংগ্রাই, চাকমারা বিজু, অন্যরা বিশু বিহু বলে থাকেন। প্রতি বছর এই উৎসবে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে রাঙামাটি ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট। এখানে শুধু চাকমা, মারমা, ত্রিপুরাই নয়, লুসাই, খিয়াং এবং বমসহ পাহাড়ের বসবাসরত সব সম্প্রদায়ের মানুষ মেতেছে এক সুরে।
স্থানীয়রা বলছেন, বিজু উৎসব উপলক্ষে পাহাড়ে নানা অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। সারা বছর এই দিনটির জন্য পাহাড়িরা অপেক্ষা করেন। এই চৈত্র সংক্রান্তি আমরা অপেক্ষা করে থাকি, যাতে আমাদের একটা মিলন মেলা হয়। 13 তারিখ হচ্ছে মূল বিজু। ওই দিনে চাকমাদের মানে আদিবাসী খাবার, পাচন্তন এগুলো রান্না করা হয়। আর ভগবানের কাছে প্রার্থনা করবো এই খেলাগুলো ইয়াগুলো সবসময় যুগ যুগ ধরে আবার আমাদের যারা আসতেছে ছোট বড় তারা এগুলো ধরে রাখতে পারে যেন। সকল ধর্মের সকল বর্ণের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা একই আদর্শে বলিয়ানে আমরা একসাথে বাস করবো এখানে। রাঙামাটি জেলা প্রশাসক বলেন, আগামী 10 এপ্রিল প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবে। এরপর শুরু হবে আদিবাসী ফোরামের 3 দিনের উৎসব এবং সব উৎসবই একসাথে পালন করা হবে। বৈশাখকে সামনে রেখেই নয়, সবসময় এটা আমরা ধারণ করবো এবং আমরা আমাদের যে আঞ্চলিক ঐতিহ্য আছে সেটা সবসময় বিভিন্ন মাধ্যমে প্রচার করব। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, এই আয়োজন শুধু এই এলাকার আদিবাসীদের জন্য নয়, এটি বাংলাদেশের সংস্কৃতিতে সমৃদ্ধ করেছে। সামাজিক উৎসবের মধ্যে প্রধান উৎসব হচ্ছে বিজু। এই বিজুতে আমরা পরস্পরের সাথে মিলিত হই। এটা আমাদের সামাজিক বন্ধনের একটা দৃঢ় পদক্ষেপ, যেটা আমরা মনে করি বন্ধনকে আরো দৃঢ় করে। এই মেলায় রয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, নাটক মঞ্চায়ন ও পণ্য প্রদর্শনী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরান জানিয়েছে, আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালীর নিরাপদ চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনা করে নিশ্চিত করা হবে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান চুক্তির সময়সীমা 2 সপ্তাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখারও অনুরোধ জানান তিনি। এদিকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিলেও এমন সিদ্ধান্ত থেকে সরে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরপরই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে এবার সম্মত হয়েছে দখলদার ইসরায়েলও। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, 2 সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত থাকলেও এটি হবে একটি দ্বিমুখী যুদ্ধবিরতি। ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উন্মুক্ত করে দিলে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর অনুরোধ এবং আলোচনার প্রস্তাবের ভিত্তিতে ইরানের উপর হামলা বন্ধ করা হলে নিজেদের প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান 10 দফার একটি প্রস্তাব দিয়েছে, এটি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি। ইরান জানিয়েছে, আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালীর নিরাপদ চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনা করে নিশ্চিত করা হবে। ঐশী আলম, মোহনা সংবাদ। অল্প খরচে অধিক লাভ হওয়ায় কুষ্টিয়ায় পদ্মার চরাঞ্চলে চাষ হচ্ছে কালোজিরা। বাজারে চাহিদা থাকায় কালোজিরা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। আমদানি নির্ভরতা কমবে বলে আশা কৃষকদের। সার্বিক সহায়তা করছে কৃষি বিভাগ। পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। কুষ্টিয়ার কুমারখালীর পদ্মার দুর্গম চরাঞ্চলে কয়েক বছর ধরে চাষ হচ্ছে উন্নত মানের কালোজিরা। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর চর জগন্নাথপুরে পরীক্ষামূলকভাবে শুরু হয় কালোজিরার চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এবছর আলহামদুলিল্লাহ আমার 1 বিঘে ভূমি আছে, প্রাথমিক অবস্থায় পাতলা পাতলা ছিল, তাই আলহামদুলিল্লাহ গাছটা জুড়িয়ে এখন অনেক ভালো হয়ে গেছে। তা আশা করি আমার ভূমিতে আমি 5 মণ কালোজিরা পাবো। এবছর আমি 1.5 বিঘা চাষ করছি, আশা করছি আমার প্রতি বিঘাতে 5 মণ 5.5 মণ করে ফলন আসবে। চলতি মৌসুমে প্রায় 80 বিঘা জমিতে কালোজিরা চাষ করেছেন কৃষকরা। বিঘা প্রতি গড়ে 5 মণ হিসেবে প্রায় 400 মণ কালোজিরা উৎপাদনের আশা করছেন তারা। এইবার লাভজনক দেখে এইবার 2.5 বিঘা করছে। বীজ বা সার দেয় তাহলে দেখা যাচ্ছে কালোজিরার চাষ করা যায় বা অনেকেই করবি। লাভজনক চাষ, যদি সরকার আমাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে এটা আমরা করতে ইচ্ছুক। আবাদ বাড়াতে কৃষকদের সরকারি প্রণোদনা ও কারিগরি সহায়তা প্রদানের কথা জানায় কৃষি বিভাগ। অনাবাদি না থাকে তারই ধারাবাহিকতায় আমরা কালোজিরার বিভিন্ন ধরনের প্রদর্শনী দিয়ে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আসছি, যাতে করে কৃষকরা
কালোজিরা উৎপাদন করতে পারে এবং কালোজিরার যে মার্কেট ভ্যালু সেই জন্য যেন কৃষকরা ভালোভাবে চাষাবাদ করতে পারে, তার জন্য কৃষকদেরকে আমরা বিভিন্ন সময় প্রশিক্ষণ, কৃষি প্রণোদনা এবং কৃষি পরামর্শ দিয়ে আসছি। দেশে কালোজিরা চাষের সম্প্রসারণ করা গেলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন, পাশাপাশি আমদানি নির্ভরতাও কমবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। যশোর বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় শাহজাহান আলী নামে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শাহজাহান আলী বেনাপোল পৌরসভার পাটবাড়ি গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। সাদিপুর গ্রামের সোহেল নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাতে বন্দরের টিটিআই মাঠে এ দুর্ঘটনাটি ঘটে। হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, টিটিআই মাঠে স্টিলের প্লেন সিট লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে ভারী স্টিলের সিট তাদের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে। এবার সারাদেশ অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস 2026 উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ 1433 উদযাপনকে সামনে রেখে নওগাঁয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার 440 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রয়ের সময় ট্রাক্টর জব্দ ও 1 লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে 1 মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সিভিল সোসাইটি চট্টগ্রাম আয়োজিত ত্রৈমাসিক চন্দনাইশ সংলাপ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে। যারা ইয়াং জেনারেশন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। সিরাজগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিয়ে 2 দিনের মতো হজ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ইসলামিক ফাউন্ডেশন। মানিকগঞ্জ সদর উপজেলার বেরিবাদ সুপার মার্কেট এলাকায় চেরাগঘোনা বাজারে অবৈধভাবে দোকান দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 12 বছর পর ফরিদপুরের সালথায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। জামালপুরের ইসলামপুরের সাবধরি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে মাদক, জুয়া ও চুরিসহ নানা অপকর্ম রোধে এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জলি বিনতে বনোয়ারা, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ ও আইনগতভাবে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে নিজেকে একমাত্র বৈধ সভাপতি দাবি করেছেন আমিনুল ইসলাম। একই সঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির অ্যাডহক কমিটিকে অসাংবিধানিক ও অবৈধ বলে অভিহিত করে আইসিসির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। এনএসসি বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরপরই এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন আমিনুল দাবি করেন, গত 5 এপ্রিল এনএসসির দেওয়া তদন্ত প্রতিবেদন আইনগতভাবে কোনো ভিত্তি রাখে না। ফুটবল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচের 41 মিনিটে লুইস ডিয়াজ বায়ার্নকে এগিয়ে নেন। বিরতির পর 20 সেকেন্ডের মধ্যে গোল করে বায়ার্নকে 2-0 গোলে এগিয়ে দেন হ্যারি কেইন। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা রিয়ালের হয়ে ম্যাচের 75 মিনিটে এমবাপ্পে 1 গোল শোধ করলেও দলের হার এড়াতে পারেনি। এদিকে রাতের আরেক ম্যাচে স্পোর্টিং সিপিকে 1-0 গোলে হারিয়েছে আর্সেনাল। স্পোর্টিং লিসবনের মাঠে প্রথমার্ধে বল দখলে এগিয়েছিল আর্সেনালই। বিরতির পর ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে আর্সেনালকে জয়সূচক গোল এনে দেন হাভার্টস। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।
পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের, সাবেক স্পিকার শিরিন শারমিন কারাগারে, রিমান্ড নাকচ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে শিরিন শারমিন, একটা সভ্যতার মৃত্যু ঘটবে, ট্রাম্প হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান। সমকাল শিরোনাম করেছে 3 মাসের মধ্যে স্বাধীন ও পৃথক বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ, পুরো সভ্যতা মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বোমার বিরুদ্ধে ইরানের মানব ডাল। বাংলাদেশ প্রতিদিন 3 মাসের মধ্যে স্বতন্ত্র সচিবালয়, শিশু হত্যা, ইউনুস নূরজাহানের বিচার চায় জনগণ। যুগান্তর শিরোনাম করেছে নিয়ন্ত্রণ না শক্তিশালীকরণ, গুমের বিচার আইসিটিতে বহাল রেখে বিল পাস। এরপর দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে আ হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইট। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। হাম ও হামের উপসর্গে আরও 11 মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক, শুধু শিশুরাই, বয়স্করাও শিকার হচ্ছেন এই রোগের। মধ্যপ্রাচ্যের উত্তাপে জ্বালানি সংকটে প্রভাব পড়ছে কৃষিখাতে, গোপালগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে বড় উৎপাদন ব্যাহতের শঙ্কা। নতুন বছর বরণে রাঙামাটিতে উৎসবের আমেজ, পাহাড়ে রং ছড়াচ্ছে বৈশাখী, সম্প্রীতির বন্ধন সুদৃঢ়ের আশা। এবং ইরানকে নিশ্চিহ্ন করার হুমকির পরও যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, পাকিস্তানের মধ্যস্থতায় হামলা 2 সপ্তাহ স্থগিত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।